Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. তোমাদের সাথে আমি এর ফার্স্ট পার্ট যেটা করেছিলাম তাতে আমি অ্যাক্ট 1, অ্যাক্ট 2 এবং অ্যাক্ট 3 সেটা আমি সামারাইজ করেছিলাম, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম ম্যাকবেথে। আজ এন্ডিং যে দুটো অ্যাক্ট 4 অ্যান্ড অ্যাক্ট 5 সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। অ্যাক্ট 4, the witches show Macbeth 3 apparitions. Apparition কথার মানে ভূত, স্পিরিট। তো তিনজন উইচেস ম্যাকবেথকে তিনটে সোল দেখিয়েছিল, অ্যাপারিশনস দেখিয়েছিল। The first warns him against Macduff. প্রথম যে অ্যাপারিশনটা সেটা ম্যাকবেথকে ম্যাকডাফের বিরুদ্ধে ওয়ার্ন করেছিল যে ম্যাকডাফ কিন্তু তোমার মৃত্যুর কারণ হতে পারে। ফার্স্ট অ্যাপারিশন। The second apparition tells him to fear no man born of woman. এই জায়গাগুলো কিন্তু তোমরা একটু সিরিয়াসলি নোট করবে। বলেছে এখানে the second apparition tells him, মানে ম্যাকবেথকে বলছে সেকেন্ড অ্যাপারিশনটা to fear no man, কোনো মানুষকে ভয় পেতে নয়। কি ধরনের মানুষকে? বর্ন অফ ওম্যান, মহিলা জন্ম দিয়েছে সেরকম কোনো মানুষ, পুরুষ থেকে যাতে ম্যাকবেথ ভয় না পায়, তারা ম্যাকবেথকে মারতে পারবে না। দেখো, মানুষের বার্থ তো হয়েছে ওম্যান থেকেই, ঠিক না? ওম্যানই মানুষকে বার্থ দেয়, সে ছেলেও হতে পারে, সে মেয়েও হতে পারে। কিন্তু কোনো ওম্যান বর্ন করেনি বা বার্থ দেয়নি এমন পুরুষ, ঠিক আছে, সে কিন্তু ম্যাকবেথকে মারতে পারবে না। মানে ওম্যান বার্থ দিয়েছে এরকম কোনো পুরুষ ম্যাকবেথকে মারতে পারবে না। And the third prophesies that he will fall only when Birnam Wood comes to Dunsinane Castle. এই ব্যাপারটা একটু বলে রাখি। থার্ড অ্যাপারিশনের যে প্রফেসি, প্রেডিকশন, ফোরবোর্ডিং, তো সেটা কি ছিল? সেটা ছিল বার্নাম উড, স্কটিশ যে কান্ট্রিটা, স্কটল্যান্ড যে কান্ট্রিটা, সে কান্ট্রিটার চারিদিকে, এটা পাহাড়ি দেশ, সে কান্ট্রিটার চারিদিকে একটা উড আছে, দ্যাট ইজ কল্ড বার্নাম উড। সে বার্নাম উডটা যখন মুভ করতে আরম্ভ করবে, এর থেকে মোর ইভিলাস কোনো প্রেসেজ অর সাইন বা ওমেন হয়তো ম্যাকবেথের জীবনে আর ঘটবে না। কি বলতে চাইলাম সেটা হচ্ছে বার্নাম উড কোনো এক সময় মুভ করবে। কোন দিকে মুভ করবে? টুয়ার্ডস দ্য ডানসিনেন ক্যাসেল। ডানসিনেন ক্যাসেলটা হচ্ছে ফোরেসের যে রয়্যাল ক্যাসেলটা, যেখানে আগে ডানকান ছিলেন, এখন ম্যাকবেথ থাকেন, সেই ক্যাসেলটার নাম কিন্তু ডানসিনেন ক্যাসেল। সেখান থেকে বেশ কিছুটা দূরে ছিল তোমার বার্নাম উড, এটা একটা ফরেস্ট ল্যান্ড। সেটা যখন মুভ করবে টুয়ার্ডস দ্য ক্যাসেল, সেইটা কিন্তু হবে ম্যাকবেথের কাছে মোস্ট ডেঞ্জারাস। Macbeth takes this as a prophecy that he is infallible. তো ম্যাকবেথ সেই তিনজন উইচ যে তিনটে অ্যাপারিশন দেখিয়েছিল এবং তারা যে প্রফেসি করেছিল ম্যাকবেথের বিষয়ে, সেই প্রফেসিটাকে ম্যাকবেথ খুব একটা যে সিরিয়াসলি নিয়েছিলেন সেটা নয়। কেন বলতো? যেহেতু এখানে একটা সেকেন্ড প্রফেসি ছিল যে কোনো ওম্যান বার্থ দিয়েছে এমন ম্যানের থেকে ম্যাকবেথের কোনো ভয় নেই। অ্যাকচুয়ালি সেরকম মানুষই তো সবাই। তাহলে ইনফ্যাক্ট কি দাঁড়াচ্ছে, বি ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল, ম্যাকবেথের কোনো পুরুষের থেকেই ভয় নেই, কারণ সবাই ওম্যান বর্ন, তাই তো? যাই হোক, when he asks the witches if their prophecy about Banquo will come true, they show him a procession of 8 kings, all of whom look like Banquo. এই জায়গাটা কিন্তু ভীষণ মিনিংফুল। অ্যাকচুয়ালি দেখো,
যখন ব্যাংককে মার্ডার করেছিল তিনজন মার্ডারার, এর আগের অ্যাক্টগুলোতে রয়েছে, তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, ইমিডিয়েটলি বিফোর দিস ভিডিও আর কি, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখন যখন ব্যাংককে ওরা মার্ডার করলো, কিন্তু ওর একমাত্র ছেলে যে ফ্লিন্স, সে পালিয়ে গেল, সে স্কটল্যান্ড থেকেই পালিয়ে গেল। এখন প্রেডিকশন এমনটা ছিল থ্রি উইচেসের, যে ফ্লিন্স হবে ম্যাকবেথের পরে কিং, এবং তারপর থেকে সে কিংশিপটা তাদের ফ্যামিলিতেই রয়ে যাবে। তো ব্যাংকো হবে কি ফাদার অফ দ্য কিংস, আর সিরিজ অফ কিংস। অ্যাকচুয়ালি ফ্লিন্স হবে কিং, তার ফাদারকে ব্যাংকো। এবার ফ্লিন্সের যে বড় ছেলে হবে নেক্সট জেনারেশন, সে কিং হবে, তাহলে তার কাছে ব্যাংকোকে তার দাদু, গ্র্যান্ডফাদার, ঠাকুর দাদা আর কি, গ্র্যান্ডফাদার। তো এইভাবে দ্য ফ্যামিলি উইল গ্রো অন অ্যান্ড অন, এবং এইভাবে ওরা সিংহাসনে আসতে থাকবে, তাই না? তো এখানে যখন ম্যাকবেথের মনে খটকাটা লাগছিল যে ফ্লিন্স যখন পালিয়ে গেল, তাহলে প্রবাবিলিটি ইজ দেয়ার যে সে ইন ফিউচারে ম্যাকবেথের পরে কিংশিপ দাবি করতে পারে, কারণ সে জীবিত রয়েছে। তো এই প্রফেসিটা সত্যি হবে কিনা, যখন তিনজন উইচকে ম্যাকবেথ জিজ্ঞাসা করলেন, তখন তারা কি করলো, তার একটা প্রসেশন অফ 8 কিংস সেটা ম্যাকবেথকে দেখালেন, যে দেখো 8 জন রাজার একটা প্রসেশন, একটা মিছিল, একটা জুলুস চলেছে, কাফিলা চলেছে, আর সেই কিং গুলো সবাই ব্যাংকোর মতোই দেখতে। তাহলে ব্যাংকোর যে ছেলে, সেখানে ব্যাংকোর ছাপ থাকবে, তার ছেলের মধ্যে ফ্লিন্সের ছাপ থাকবে, ইন দিস ওয়ে চলতে থাকবে। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে যে ব্যাংকোর যে ছেলে ফ্লিন্স, সে কিন্তু কিং হবার পসিবিলিটি মারাত্মক। এটা কিন্তু খুব মিনিংফুল একটা জায়গা। Meanwhile, in England, Malcolm tests Macduff's loyalty by pretending to confess to multiple sins and malicious ambitions. তো এর আগের পার্টটাতেই আমি বলেছিলাম যে ম্যাকডাফ ইংল্যান্ডে গিয়ে ম্যালকমের সাথে মিট করছে এবং তাকে অ্যাডভাইস দিচ্ছে, একটা অনেস্ট অ্যাডভাইস করছে। কি অ্যাডভাইস? যাতে সে একটা ব্রিটিশ স্ট্রং আর্মি ফর্ম করে, যে ইন ফিউচার ম্যাকবেথকে অ্যাটাক করে আবার তার সিংহাসন কেড়ে নিতে পারে। অ্যাকচুয়ালি দেখো, ডানকানের যে বড় ছেলে সে হচ্ছে ম্যালকম, এবং সিংহাসনের সে নেক্সট উত্তরাধিকারী। সে অলরেডি ক্রাউন্ড প্রিন্স অফ কাম্বারল্যান্ড, এটা ডানকান ডিক্লেয়ার করে দিয়েছিলেন প্রথম দিকেই। তো সে ক্রাউন্ড যে প্রিন্স, এর মানেটা কি, উড বি কিং। ডানকানের পরে সে কিং হবে। মাঝখান থেকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ম্যাকবেথের এন্ট্রি হয়েছে, ফর টাইম বিং, সাময়িক কালের জন্য। সে তো আর পার্মানেন্ট নয়, কারণ তার ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। অ্যাকচুয়ালি খারাপ কাজ করলে তার রেজাল্ট কোনোদিন ভালো হয় না, ঠিক আছে? যাই হোক, এবার যখন ম্যাকডাফ ম্যালকামের কাছে গেছে ইংল্যান্ডে, ম্যালকামও যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে, সে ম্যাকডাফের লয়ালটি টুয়ার্ডস ডানকান অ্যান্ড টু হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, এটা সে চেক করে নিতেই চাইবে, যে মাঝখানে ম্যাকডাফ যাতে তার সাথে বিট্রে না করতে পারে। এবং ম্যাকডাফ তাতে সাকসেসফুল হচ্ছেন, তিনি লয়ালটি শো করছেন। যেটি তিনি স্কটল্যান্ডের হয়ে প্রচুর কাজ করেছেন। তিনি বোনাফাইড, ফেথফুল, অর্থোডক্স, ব্লাইন্ড টু দ্য ফেথ অফ ডানকান অ্যান্ড হিজ ফ্যামিলি, ঠিক আছে? এবার the two strategize for their offense against Macbeth. যখন লয়ালটি ম্যাকডাফ প্রুভ করছে and ম্যালকম স্যাটিসফাইড হচ্ছে তার লয়ালটিতে, তখন ম্যাকডাফ and ম্যালকম দুজনে মিলে প্ল্যান করছে একটা stringent প্ল্যান, যে হাউ টু অ্যাটাক স্কটল্যান্ড, ডিফিট and kill Macbeth. Back in Scotland, Macbeth has Macduff's wife and children murdered. দেখো,
অলরেডি ম্যাকবেথ এর উপরে অনেকগুলো মার্ডারের চার্জ রয়েছে। প্রথম কথা, সে ডানক্যানকে মেরেছে। নেক্সট, সে ডানক্যানের দুজন গ্রুমস, পার্সোনাল বডিগার্ডস, তাদেরকে মেরেছে এবং অর্ডার দিয়ে তিনি ব্যাংককে মার্ডার করিয়েছেন। ইনডাইরেক্টলি সে মার্ডারের, তাহলে 4টে হয়ে গেল। আর এখানে কি হলো, ম্যাকডাফ যেহেতু তার চিরশত্রু, এখন সে স্কটল্যান্ডে থাকে না, সে পালিয়ে গিয়েছে ইংল্যান্ডে এবং ম্যালকমের সাথে টাই আপ করেছে এগেনস্ট ম্যাকবেথ। সেটা ম্যাকবেথ ফিল করেছে, বুঝতে পেরেছে। তো স্কটল্যান্ডে ছিল ম্যাকডাফের ওয়াইফ এবং তার বাচ্চারা, তাদেরকে ম্যাকবেথ ফিনিশ করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ম্যাকবেথ কোনোভাবেই চাইছিল না যে ম্যাকডাফ এর বংশ থাকুক। যদি স্কটল্যান্ডে ম্যাকডাফ থাকতেন তাহলে কিন্তু ম্যাকবেথ অবশ্যই তাকেও টার্গেট করতেন। এটা ছিল তোমার 1 নাম্বার 4। আশা করি তোমাদের একটা ক্লিয়ার হয়েছে। 1 নাম্বার 5টা দেখো, লেডি ম্যাকবেথ সাফার্স ফ্রম বাউটস অফ স্লিপ ওয়াকিং। তোমরা যারা ড্রাকুলা সিরিজ দেখেছো, ভ্যাম্পায়ার সিরিজ যেটা দেখেছো, সেখানে যে নায়িকা হিরোইন, সে রাত্রিবেলা স্লিপ ওয়াক করে, হাঁটতে হাঁটতে সে গ্রেভিয়ার্ডে গিয়ে বসে থাকে, তার হুঁশ থাকে না, সেন্স থাকে না। যখন তাকে সেন্স ফুল অবস্থায় পাওয়া যায় তখন সে গ্রেভিয়ার্ডে, সে বুঝতে পারে না এখানে সে কিভাবে এসেছে। ব্যাপারটা ফ্যান্টাসি, ফিকশন। এখানে দেখো লেডি ম্যাকবেথকে দেখা যাচ্ছে উনি রাত্রিবেলা স্লিপ ওয়াক করেন, ভুল বকেন। অ্যাকচুয়ালি তিনি সাইকোলজিক্যালি ডিস্টার্বড, লাইক ম্যাকবেথ। তাহলে বুঝতে পেরেছো, এগুলো মার্ডার এবং প্ল্যান ফর মার্ডারের আফটার এফেক্টস। To a doctor who observes her symptoms, she unwittingly reveals her guilt as she pronounces that she cannot wash her hands clean of blood stains. একজন ডক্টর অ্যাপয়েন্ট করা হয়েছিল টু ট্রিট লেডি ম্যাকবেথ। তিনি তার সাইকোলজির সমস্ত দিকটায় অবজার্ভ করার পরে যখন করছেন আর কি, যখন তার ট্রিটমেন্টে রয়েছেন সেই ডক্টর, লেডি ম্যাকবেথ কি করছেন, লেডি ম্যাকবেথ প্রকাশ্যে কনফেস করছেন, রিভিল করে দিচ্ছেন যে তার হাতে যে ব্লাড স্টেইন হয়ে আছে, রক্তের দাগ ছোপ লেগে আছে, সেগুলো হয়তো জল দিয়ে কোনোদিনই ধোয়া সম্ভব নয়। এই যে কনফেশন অফ আ ক্রাইম, সেটা কিন্তু তার পার্সোনাল ডক্টর শুনছেন তার মুখ থেকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে লেডি ম্যাকবেথ একসময় ম্যাকবেথের ক্রাইম ঢাকার জন্য ব্যাংকোয়েট সেন্টার কথা তোমরা ভেবে দেখো, যেখানে আমরা ব্যাংকোর মার্ডার দেখেছিলাম এবং প্রিন্সের পালিয়ে যাওয়া দেখেছিলাম। সে ব্যাংকোয়েট হলে যখন সে ইনসেন অ্যাক্টিভিটি গুলো করছিল, টু সি দ্য ভিশন অর অ্যাপারেশন অফ ব্যাংকো সিটিং বিফোর হিম, তো সেই সময় লেডি ম্যাকবেথ বুঝতে পেরে আঁচ করে তিনি বাকি থিনদের কাছ থেকে কি সুন্দরভাবে প্ল্যান করে তার হাজবেন্ডের গিল্ট ঢেকে রাখার চেষ্টা করছিলেন। তিনি বলছিলেন কি, তার হাজবেন্ড নাকি ছোটবেলা থেকে নার্ভের পেশেন্ট, মাঝে মাঝে এরকম দৌড়া পড়ে তার, হ্যাঁ, এরকম নার্ভাস অ্যাটাক তার মধ্যে হয়, নার্ভাস ব্রেকডাউন তার মধ্যে হয়। তো তিনি প্রিম্যাচিওর এন্ড করে দিয়েছিলেন সে ব্যাংকোয়েট। তারপর থেকে থিনরা তার খিলাফ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি তারা প্রিভিয়াসলি সাসপেক্ট করেছিল যে ডানক্যানের মৃত্যুর সাথে কোনো না কোনো ভাবে এই যে কাপল, হাজবেন্ড ওয়াইফ, ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ, এরা জড়িত, এদের হাত আছে। যাই হোক, Macbeth is too preoccupied with battle preparations to pay much heed to her dreams and express his anger when the doctor says he cannot cure her. তো অদ্ভুত বিষয় দেখো, এদিকে ম্যাকবেথেরও সাইকোলজিক্যাল স্টেট একেবারেই ভেঙে পড়েছে, সে ফিজিক্যালি মেন্টালি একেবারে শ্যাটার্ড, শেষ হয়ে গিয়েছেন, তারও নার্ভাস ব্রেকডাউন হয়েছে লাইক লেডি ম্যাকবেথ। তবে বিষয়টা হচ্ছে, তিনি যেহেতু এমন একটা বিপদে পড়েছেন, চারিদিকে তার শত্রু, তার খুব ক্লোজেস্ট যে থিনরা কোনো এক সময় ছিল, তারাও তার ডেড এগেনস্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, লেডি ম্যাকবেথ যন্ত্রণায় চিৎকার করছেন, মৃত্যু কামনা করছেন, পাগলের মতো কান্নাকাটি করছেন, সেটা ম্যাকবেথ শুনতে পাচ্ছেন, কিন্তু গুরুত্ব দেওয়ার সময় নেই।
কারণ যুদ্ধের প্রিপারেশনে তিনি এতটাই বিভোর, এতটাই ব্যস্ত, কারণ অ্যাটলিস্ট স্কটল্যান্ডকে তো বাঁচাতে হবে, তখন সবাই তার শত্রু। Just as the English army led by Malcolm MacDuff Seward approach, Lady Macbeth's cry of death is heard in the castle. কি অদ্ভুত একটা পরিণতি দেখো, খুব সিম্প্যাথেটিক লাগছে এই জায়গাগুলো পড়তে, খুব ইমোশনাল লাগছে। ম্যালকম, দ্য ব্রিটিশ আর্মি লেড বাই ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, তার সাথে ইয়ং সিওয়ার্ড বলে একজন জেনারেলকে আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি তিনি ব্রিটিশ জেনারেলের ছেলে, ইয়ং সিওয়ার্ড। এই তিনজন নেতৃত্ব দিয়েছিল ব্রিটিশ আর্মিকে, যারা মার্চ করছিল টুয়ার্ডস স্কটল্যান্ড। এবার যখন তারা সেই শত্রুরা এগিয়ে আসছে, আস্তে আস্তে স্কটল্যান্ড ঘিরে ধরছে, তখন ক্যাসেলের ভেতর থেকে লেডি ম্যাকবেথের মৃত্যুর আওয়াজ, মৃত্যু যন্ত্রণা একদম কি বলবো অ্যাম্পলিফাইড হচ্ছে, এত হাই পিচড শোনা যাচ্ছে পরিষ্কার মৃত্যু যন্ত্রণা। When Macbeth hears of her death, he comments that she should have died at a future date and muses on the meaninglessness of life. অদ্ভুত ব্যাপার দেখো, লেডি ম্যাকবেথের মৃত্যুর খবর ম্যাকবেথের কানে পৌঁছল, ম্যাকবেথ নিরুত্তর, উত্তর দেবার জায়গা নেই তার, এবং সে ম্যাকবেথ প্রে করছিল যে আরো কয়েকটা দিন, আরো কয়েকটা মাস, আরো কয়েকটা বছর যদি লেডি ম্যাকবেথ বাঁচতেন, তার সঙ্গ দিতেন, তাহলে তিনিও বুঝতে পারতেন জীবন অসহ্য, জীবন অসহায়, জীবন মিনিংলেস, অর্থহীন, যেটা ম্যাকবেথ হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন যে বেঁচে থাকার কোনো মিনিং নেই। Taking the witch's second prophecy in good faith, Macbeth still believes that he is impregnable to the approaching British army. Apparition, second apparition তাকে যেটা বলেছিল যে ওম্যান বর্ন এমন কোন মানুষ ম্যাকবেথকে কখনোই মারতে পারবে না, সেই ব্যাপারে তখনও তার আশা ছিল ম্যাকবেথের, যে যে আর্মি আসছে, আর্মি অ্যাপ্রোচ করছে, শত্রুরা ঢুকছে, তারা কোনোভাবেই তাকে মারতে পারবে না, তার ক্ষতি করতে পারবে না, কারণ সবাই ওম্যান বর্ন। But Malcolm has instructed each man in the English army to cut a tree branch from Burnham Wood and hold it up to disguise the army's total numbers. দেখো একটা অদ্ভুত ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো যে ম্যালকম, he was a very very intelligent instructor। কেন বলছি যে সেটা ছিল যে ম্যালকম তার যে আর্মি, ব্রিটিশ আর্মি, তাদের প্রত্যেকটা মেম্বারকে আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন, যখন তারা স্কটল্যান্ডের বর্ডারে এন্ট্রি নেবে, অ্যাট দ্য ভেরি এন্ট্রি অফ স্কটল্যান্ড, ওটা একটা কি বলবো ফরেন বর্ডার বিটুইন ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, তো সেখানে বার্নাম উড পড়বে, গভীর জঙ্গল, সেটা ক্রস করে তাদের ক্যাপিটালের দিকে এগোতে হবে। আর বিষয়টা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ ম্যালকম, তিনি ব্রিটিশ আর্মিদেরকে বললেন যে তোমরা গাছের ডাল ভাঙবে, যাতে প্রচুর পাতা টাতা থাকবে, সরু সরু ডাল ইত্যাদি থাকবে, সেটা মুখের সামনে নিয়ে হাঁটবে, রাতের অন্ধকারে দেখে বোঝা যাবে না সেটা আর্মি নাকি ফরেস্ট, বুঝতে পেরেছ? তো এতে কি হবে, তোমার আর্মির যে টোটাল নাম্বার অফ সোলজার্স, এটা হিডেন থাকবে, দূর থেকে বোঝা যাবে না যে কত পরিমাণ শত্রু ঢুকছি আমরা। আর দূর থেকে দেখলে কি না হবে, ফরেস্ট হাঁটছে, অ্যাকচুয়ালি ফরেস্টের হাঁটা তো ইম্পসিবল, তোমরা বুঝতেই পারছো, ওরা ডাল ভেঙে সামনের দিকে এইভাবে ধরে যখন এগোবে, দ্যাট মিনস শুধু ডালটাই রাতের অন্ধকারে দূর থেকে বোঝা যেতে পারে, কারণ ওখানে প্রচুর আলো রয়েছে, কারণ সেটা একটা রয়্যাল প্যালেস। বিষয়টা হলো যদি দিন হতো তাহলে কিন্তু ইনফিলট্রেশনটা
কোয়াইট ইম্পসিবল ছিল। ইম্পসিবল বলতে কি, নাম্বার অফ সোলজার্সটাকে তারা হাইড করতে পারতো না, তারা তাই জন্য রাতের সাহারা নিয়েছে। ভালো কথা। এবার বলছে, as a result, Macbeth's servant reports that he has seen a seemingly impossible sight. এবার ম্যাকবেথ ফর সেলফ প্রোটেকশন তার একজন সার্ভেন্টকে ক্যাসেলের ছাদে দাঁড় করিয়ে রেখেছিলেন, বলেছিল তুমি সিমিংলি আনইউজুয়াল যদি কিছু দেখো আমাকে দৌড়ে এসে রিপোর্ট দেবে। তো সার্ভেন্টে হাবাতে হাবাতে এসে বলছে, স্যার বা মহারাজ, হোয়াট এভার, ইউর হাইনেস, হোয়াট এভার, এসে ম্যাকবেথকে বলছে যে আমি জীবনে এরকম অদ্ভুত দৃশ্য দেখিনি, আজ যেটা দেখলাম। প্রশ্নটা হচ্ছে উনি কি দেখেছিলেন? Burnham Wood seems to be moving towards the Dunsinane Castle. আমাদের যে ক্যাসেলটা Dunsinane Castle, সেদিকে পুরো বার্নাম উড হেঁটে আসছে। তাহলে তোমরা ভেবে দেখো, এই যে ইনফরমেশন অফ দ্য সার্ভেন্ট টু ম্যাকবেথ, ম্যাকবেথের কাছে বুঝতে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, উড ক্যান নট ওয়াক অর মুভ। কারা হাঁটছে? দ্য ব্রিটিশ আর্মি অর দ্য এনিমিজ। যাই হোক, এবার বলছে যে ম্যাকবেথ ইজ শেকেন, ম্যাকবেথ ভয় কাঁপতে আরম্ভ করেছে, বাট স্টিল এনগেজেস দ্য অনকামিং আর্মি। তাও সে প্ল্যান করলো যে এই চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করবে উইথ ব্রেভারি। দেখো, সে একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাইটার্স। আর দ্বিতীয় কথা, তিনি একজন স্কটিশ জেনারেল ছিলেন, প্রচুর ফাইট লড়েছেন এবং কেম আউট ভিক্টোরিয়াস। তো সেক্ষেত্রে তার যে স্কিল ইন ব্যাটল সেটা কিন্তু কম নয়, যথেষ্টই অ্যাচিভিং, ওয়ার্থ ওয়াইল। তো তিনি বললেন, ঠিক আছে, আর্মি ঢুকুক, আমি তাদের সাথে মোকাবেলা করার চেষ্টা করবো টিল আই লিভ। ইন ব্যাটল ম্যাকবেথ কিলস ইয়ং সিওয়ার্ড। তো ম্যাকবেথ কি করছে? যুদ্ধ শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি ইনফিলট্রেট করে গিয়েছে ব্রিটিশ আর্মি। তো ক্যাসেলের বিভিন্ন যে সেরাগ্লিওস, আই মিন ইনার চেম্বার্স, সেখানে ব্রিটিশ আর্মি এন্ট্রি নিয়ে নিয়েছে। তারা ম্যাকবেথের যে কেবিন, চেম্বার, তোমরা যাই বলো, সেখানে পৌঁছে গিয়েছে। তো যাই হোক, যুদ্ধ হচ্ছে। যুদ্ধে ম্যাকবেথ কি করছে? ইয়ং সিওয়ার্ডকে মার্ডার করে দিচ্ছে। ইয়ং সিওয়ার্ডকে ব্রিটিশ আর্মি জেনারেল যিনি, তার ছেলে। ওকে, ম্যাকডাফ then challenges Macbeth. ম্যাকডাফ একজন গুড ফাইটার। তো উনি ম্যাকবেথকে ওপেন চ্যালেঞ্জ করলেন যে তুমি এবার আমার সাথে লড়ো। As they fight, Macduff reveals that he was not of woman born, but was untimely ripped from his mother's womb. একটা অদ্ভুত ইনফরমেশন। দেখো, ম্যাকডাফের সাথে যখন ম্যাকবেথের ফাইট চলছে ম্যাকবেথের চেম্বারে, সেই সময় ম্যাকডাফ বলছে, দেখো আমি একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে যে ওম্যান বর্ন কোনো ম্যান তোমাকে মারতে পারবে না, এটা তোমার একটা বরদান, তাই তো? কিন্তু বিষয়টা হলো, আমি কিন্তু ওম্যান বর্ন নই। আমি আমার মাদারের উম্বেই জন্মেছি, কিন্তু আনটাইমলি রেপড, মানে প্রিম্যাচিওর চাইল্ড। ঠিক আছে? এটা তোমার অ্যাক্ট 5 সিন 10 তার 13 থেকে 16 নাম্বার লাইনগুলো তোমরা চেক করলে বুঝতে পারবে যে আমি ওম্যান বর্ন নই, আমি আনটাইমলি রেপড ফ্রম মাই মাদার্স উম্ব। ওকে, অথবা আমি কিন্তু তোমাকে মারতেই পারি, ঠিক তো? এবার Macbeth is stunned but refuses to yield to Macduff. দেখো, ম্যাকবেথ উনি একজন ব্রেভ ফাইটার, আমি তোমাদের বারবার বলছি। উনি সাইকোলজিক্যালি ডিফারেন্ট, সাইকোলজিক্যালি শ্যাটার্ড, ঠিক আছে, মেন্টালিও বটে, কারণ একটু আগে তার ওয়াইফের মৃত্যু ঘটে গিয়েছে। বিষয়টা হচ্ছে তার মধ্যে এতগুলো মার্ডারের চার্জ, অ্যাকচুয়ালি উনি সাইকোলজিক্যাল পেশেন্ট অ্যাট প্রেজেন্ট। তবুও দেখো যুদ্ধের স্কিল কত পারফেক্ট তার, তবুও সে হার মানতে চাইছে না ম্যাকডাফের কাছে। Macduff kills him and decapitates him. Macduff ভালো ফাইটার, ম্যাকবেথও দুর্দান্ত ফাইটার। যাই হোক, ফাইট যখন হলো, আলটিমেটলি ম্যাকবেথকে
হার স্বীকার করতেই হলো। ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করলেন। শুধু হত্যা নয়, কি করলেন তার সাথে? ডিক্যাপিটেট, অর্থাৎ মুন্ডু দেহ থেকে আলাদা করে দিলেন। তাহলে ম্যাকবেথ ইজ নো মোর। At the end of the play, Malcolm is proclaimed the new king of Scotland. Finally, কি রেজাল্ট দাঁড়ালো? ব্রিটিশ আর্মি জিতে নিল স্কটল্যান্ড। জিতে নিয়ে ম্যালকম ম্যাকডাফের হাতে স্কটল্যান্ড ছেড়ে তারা আবার রিটার্ন করে গেল। তাহলে ইংল্যান্ড হয়ে গেল তাদের চিরকালের বন্ধু, আর ম্যালকম হয়ে গেলেন দ্য নিউ কিং অফ স্কটল্যান্ড। তাহলে ডানক্যানের যে ডাইনাস্টি, চেন অফ রয়্যাল ফ্যামিলিজ, ওকে, ডানক্যান ফ্যামিলির কথা বলছি, তাদের মান সম্মান রক্ষা পেল।